তোমরা এর অঙ্ক অষ্টম শ্রেণীতে করেছো। এইখানে তোমাকে সমীকরণটা গঠন করো। তো কনসেপ্ট কি, ললিমা রমেনে কাজ দেওয়া আছে, এরা একসঙ্গে কাজ করে তোমাকে বার করতে হবে যে পৃথকভাবে কতদিনে কাজটি সম্পন্ন। একদম অষ্টম শ্রেণীর মতো আমরা প্লেন ধরে নিয়েছি ললিমা একা কাজটি করে x দিনে আর রমেন একা কাজটি করে y। এবার আমরা ললিমার ক্ষেত্রে দেখি, ললিমা x দিনে করে এক অংশ, ঐকিক নিয়মে একদিনে করে কত, এটা আমি না লিখে ডাইরেক্ট আমার যেটা দরকার সেটা আমি লিখি। 4 দিনে কত করে এবং 3 দিনে কত করে 3/8। এটা ভালো করে খেয়াল করো, ললিমা 4 দিনে, এই যে 4 দিনে কতটুকু অংশ করছে, এই অংশটুকু করছে, আর 3 দিনে কত করছে, এই অংশটুকু। এটা ডিটেইলসে তোমরা অষ্টম শ্রেণীতে করেছো, এইজন্য আমি ডিটেইলসে এখানে অত যাচ্ছি না। তোমরা জাস্ট কিভাবে এগোবো আমরা সেই প্রসেসটাই এখানে আলোচনা করছি। হ্যাঁ, তোমাদের যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে এই জায়গাটা, তাহলে ডিটেইলসে আরেকটা আমি আলাদা ভিডিও বানিয়ে। তাহলে একই রকম ক্ষেত্রে রমেনেরও আমরা বার করে নেব। এখানে আমরা রমেন দেখো y দিনে করে এক অংশ, একই রকম প্রসেসে ললিমার মতো রমেনও এই আমি 3 দিনে আর 6 দিনে কয় অংশ করবে সেটাও বার করে নিলাম। এইবার আমরা সমীকরণ গঠন করব। কি বলেছে যে ললিমা 4 দিনে, এক নম্বর সমীকরণে ললিমা 4 দিনে আর রমেন 3 দিনে একসঙ্গে। তাহলে 4 দিনে কত অংশ করে 4/x আর 3 দিনে কত রমেন কত অংশ করে 3/y। তাহলে প্রথম সমীকরণের ক্ষেত্রে কি হবে যে 4/x প্লাস 3/y এই যে অংশটা করেছে এটা আমাকে কত বলা আছে, 2 এর 3 অংশ সম্পূর্ণ করেছে, মানে 2 এর 3 অংশ ওরা করেছে দুইজন মিলিয়ে একত্রে। আমরা এইখান থেকে 4 দিনে কত অংশ আর 3 দিনের কত অংশ দিয়ে একত্রে আমরা যোগ করে দিলাম এই। তাহলে এটা আমরা পেয়ে গেলাম 1 নম্বর সমীকরণ। এইবার 3 দিন ললিমা আর 6 দিন রমেন একসঙ্গে, তাহলে 2 নম্বর সমীকরণে কি হবে, তাহলে 3 দিন ললিমা আর রমেন 6 দিনে একসঙ্গে করে আমরা ললিমা আর রমেনের একসঙ্গে আমরা যোগ করে কত বলেছে 11-12 অংশ। তাহলে এটা হয়ে গেল 2 নম্বর। এবার আমরা 1 আর 2 টাকে ফ্রেশ করে আলাদাভাবে লিখে নেব। এবার দেখো এই সমীকরণটা কি হবে, এখানে 3 এখানে 6 আমরা একটু আলাদা করে নিই। আমরা কি করলাম, এই 3টাকে এইদিকে নিয়ে চলে এলাম, তাহলে এখানে 2 থাকলো, 3 বড় 36 হয়ে গেল। এবার আমরা 1/x পুরো থাকলো, আমরা সহগ মেলানোর চেষ্টা করছি। এখানে 4/x আছে, এখানে 4/x, তো এই সমীকরণটা এর দেবো যে প্লেন আমরা অপনয়ন করব। আমরা y 9 পেয়ে গেলাম। এরপরে তোমরা যে কোনো একটা সমীকরণে হয় এটাতে নাই ওটাতে এই y 9 বসালে x পেয়ে যাবে। আমরা এবার সমাধান আমরা রেখে দেবো। সমাধানটা তোমরা কি করবে, WB স্টাডিয়া ওয়েবসাইটে গিয়ে দেখে নেবে, ওখানে আমার ক্যালকুলেশন সমস্ত কিছু করা আছে। তোমরা ওয়েবসাইটে যাবে, ফলো করবে, এখানে সমীকরণ কিভাবে গঠন করবে সেই ডিরেকশনটা আমি তোমাকে এখানে দিয়ে দেবো। এবং তারপরে যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ওয়েবসাইট ফলো করলে আশা করছি ক্যালকুলেশনের তোমার যেখানেই সমস্যা থাক তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। এখানে তোমরা সমীকরণ কিভাবে গঠন করতে হবে সেইটা এখান থেকে শিখে নাও। আর ক্যালকুলেশনে যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই ওয়েবসাইট ফলো করবে। এটা সর্বত্র অঙ্ক, এটাও সেই তোমরা অষ্টম শ্রেণীতে করেছো, তাও একবার সুন্দরভাবে রিভাইজ তোমরা একবার দিয়ে নাও। দেখো এখানে প্রথম শরবত দ্বিতীয় শরবত মিলিয়ে একটা নতুন শরবত তৈরি করা হয়েছে এবং সেখানে জিজ্ঞেস করা হয়েছে যে ওই শরবতে প্রথম ও দ্বিতীয় ধরনের শরবত কত কেজি আছে। আমরা ধরে নিলাম 150 লিটার শরবত মা যেটা তৈরি করেছে তাতে প্রথম ধরনের যে শরবত তাতে x লিটার আর দ্বিতীয় ধরনের শরবত আছে y লিটার। এটা ভালো করে বুঝো যে x লিটার প্রথম শরবত আর y লিটার শরবত মিলিয়ে 150 লিটার শরবত আমরা তৈরি। তাহলে এখান থেকে একটা জেনারেল কি হয়ে গেল যে x প্লাস y ইজ ইকুয়াল টু 150। এটা ক্লিয়ার হলো কি হলো না? তাহলে প্রথম সমীকরণ আমরা পেয়ে গেলাম x প্লাস y ইজ ইকুয়াল টু 150। এটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ। এরপরে বলেছে প্রথম ধরনের 100 লিটার শরবত, মানে প্রথম যে এই 100 লিটার শরবতে 100 লিটারে 5 কেজি চিনি আছে। প্রথম শরবতে 100 লিটারে 5 কেজি চিনি আছে। এইখান থেকে এবার আমরা কি পাবো, দেখো আমরা ধরেছি প্রথম ধরনের শরবত আছে x লিটার, ওই 150 লিটার শরবত। আবার আরেকটা বলেছে 150 লিটার যে শরবত আমরা তৈরি করব তাতে চিনির পরিমাণ কত থাকবে সেটা দেওয়া আছে। ভালো করে বুঝো, এই যে শরবতে এতে চিনির পরিমাণ দেওয়া আছে, এতে চিনি থাকবে 9.2 কেজি। এই যে 150 লিটার শরবত, এই 150 লিটার শরবতে চিনি থাকবে 9.23 কেজি। আচ্ছা এটা বাদ দাও, চিনি থাকবে এইটা আমাকে দেওয়া আছে। এরপরে কি বলেছে
যে প্রথম ধরনের x লিটার, এতে x লিটার শরবত আছে প্রথম ধরনের, আর y লিটার শরবত আছে দ্বিতীয় ধরনের, এতে কিন্তু মিক্সড আছে। তোমাকে দিয়েছে যে 150 লিটার শরবতে চিনি আছে এত। এবার এইখানে ওই শরবতে x লিটার শরবত আছে আবার y লিটার শরবতও আছে। এইদিকে এবারে প্রথম ধরনের শরবতে 100 লিটার শরবতে 5 কেজি চিনি। আমরা ধরেছি কি প্রথম ধরনের শরবত x লিটার, তাহলে 100 লিটারে চিনি থাকে 5 কেজি। ঐকিক নিয়ম 1 লিটারে কত আর আমি একদম x লিটারে কত সেটা বার করে ফেলছি ঐকিক নিয়মে ভাবে। আমি ধরে নিচ্ছি তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছো, তাহলে ঐকিক নিয়মে কত পাবো x বাই 20 কেজি। এটা কি x বাই 20 কেজি চিনি কোথায় আছে না, এই যে এইখানটায় আমি চিনি এই শরবত মিশিয়েছি 150 লিটার শরবতে, সেই 150 লিটার শরবতে যে x পরিমাণ প্রথম ধরনের শরবত আছে সেই শরবতে চিনির পরিমাণ হচ্ছে x বাই 20 কেজি। আরেকবার এই যে x বাই 20 কেজি চিনিটা কি পেলাম কোথায় আছে না, এই 150 লিটার শরবতে যে চিনি আছে তার মধ্যে x লিটার যে শরবত সেই শরবতে চিনি আছে x বাই 20 কেজি। একই রকম ভাবে দ্বিতীয় শরবতে 100 লিটার শরবতে চিনি থাকে 8 কেজি। ঐকিক নিয়মে ভাবে আমরা y লিটারে বার করব। ভালো করে দেখো 100 লিটার শরবতে চিনি থাকে 8 কেজি, সেখান থেকে আমরা y লিটারে কত চিনি থাকবে এত, সেটা আমরা বার করে ফেললাম। এই y লিটারটা কোথায় আছে 150 লিটার শরবতে মিক্সচার হিসাবে আছে। তাহলে আমরা পেয়ে গেলাম x লিটারে কত চিনি আছে x বাই 20 কেজি, y লিটার শরবতে কত কেজি চিনি আছে 2y বাই 25 কেজি, আর 150 লিটারে চিনি কত আছে এটা দেওয়া আছে। একটু মনে হয় আসছে মাথায়। তাহলে কি করতে হবে দ্বিতীয় সমীকরণটা কিভাবে পাবো দেখো, x লিটার শরবতে চিনি x বাই 20, y লিটার শরবতে চিনি, এই যে দুটো যদি আমি যোগ করে দিই তাহলে কি পেয়ে গেলাম, একটা আইডিয়া আমাদের চলে এলো। এইখানে যে চিনিটা আছে 150 লিটার শরবতে যে চিনিটা আছে সেইটার সাথে সমান হয়ে গেল 9 পূর্ণ 2 এর 3। বোঝা গেল? এরপর এটাকে সিম্পলিফিকেশন করে তোমরা সমাধান বের করে নেবে। আর সমাধান এই ক্যালকুলেশনও যদি না পারো এইটুকু ক্যালকুলেশন তোমাদের অবশ্যই করতে হবে। আমি এখানে সব করে দিতে পারবো না, আমি এখানে সব করে দেবো না, কারণ সব যদি করে দিই তাহলে তোমরা নিজের মাথাটা খাটাবে, তোমাদের নিজের বুদ্ধিটাকে খাটাতে হবে, নিজের বুদ্ধিটাকে বলতে হবে কাজ কর কাজ কর, ঠিক আছে? আমি যদি এখানে করে দিই তাহলে তোমার বুদ্ধি বলবো স্যার তো ওখানে করে দিচ্ছে দেখে নেবো, কিন্তু না, তোমরা এখানে ক্যালকুলেশন করবে, নিজে থেকে না দেখে ক্যালকুলেশন করবে। তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার ওয়েবসাইট আছে, সেখানে সমস্ত ক্যালকুলেশন দেওয়া, সেইখান থেকে তুমি তোমার ক্যালকুলেশন কোথায় ভুল হলো সেটা তোমরা দেখে নিতে পারো। তোমরা কি করবে এখানে ভিডিও ফলো করবে, সমীকরণ ভাবে গঠন, আমরা কি পদ্ধতি আমাদের বুদ্ধিকে কাজে লাগাতে হচ্ছে সেইগুলা শিখবে এবং ক্যালকুলেশন আমরা নিজেরা করব। কোথাও সমস্যা হলে অবশ্যই ওয়েবসাইট ফলো করবে। 9 অঙ্কটা অখিল বাবু আর ছন্দা দেবীর ভিতরে ভোটে হার জিতের ব্যাপারে খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেখো দুজনের ভিতরে ভোট চলাচলের ব্যাপার চলছে, এখানে তোমাকে বলেছে কে কত ভোট পাবে সেটা বার করতে হবে। তো আমরা ধরে নেব যে অখিল বাবু ভোট পাবে x আর ছন্দা দেবী ভোট পাবে y, এটা আমরা ধরে নেব। তাহলে আমরা ধরে নিলাম অখিল বাবু ভোট পেয়েছেন xt আর ছন্দা দেবী ভোট পেয়েছেন y, ঠিক আছে? এবার আমরা সমীকরণ গঠন, এই যে অখিল বাবু ভোট হচ্ছে xt ভোট আর ছন্দা দেবীর ভোট হচ্ছে yt। তাহলে ছন্দা দেবী হেরে গিয়েছেন, অখিল বাবু জিতেছেন। কত ভোটে জিতেছেন 75 ভোটে, মানে ছন্দা দেবীর থেকে অখিল বাবু 75টা ভোট বেশি পেয়েছেন। আরেকবার ছন্দা দেবী ভোটে হেরেছেন কত ভোটে 75 ভোটে, কত ভোটে 75 ভোটে। তার মানে অখিল বাবু বেশি ভোট পেয়েছেন না ছন্দা দেবী বেশি ভোট পেয়েছেন? নিশ্চয়ই অখিল বাবু ভোট বেশি পেয়েছেন। কত ভোট বেশি পেয়েছেন 75 ভোট বেশি পেয়েছেন। কার থেকে? ছন্দা দেবীর থেকে। ছন্দা দেবীর থেকে আরো 75 ভোট বেশি পেয়েছেন অখিল বাবু। তাহলে ছন্দা দেবীর থেকে 75 ভোট বেশি কার? অখিল বাবু। অখিল বাবুর ভোট কয়টি xt, তাহলে এইটা সমান। আরেকটা অখিল বাবু ছন্দা দেবীকে 75 ভোটে পরাজিত করেছেন। ছন্দা দেবী 75 ভোট কম পেয়েছেন কার থেকে? অখিল বাবুর থেকে। তাহলে অখিল বাবু ভোটের সাথে সমান হতে গেলে ছন্দা দেবীর ভোটে যতটি ভোট পেয়েছেন আরো 75টা ভোট যোগ করলে অখিল বাবুর ভোট সংখ্যার সাথে সমান হয়। এটা হয়ে গেল আমাদের 1 নম্বর সমীকরণ। এরপরে যেটা সমীকরণ আমরা গঠন করব একটু
ধীরে ধীরে আমরা বোঝার চেষ্টা করি। অখিল বাবুকে যারা ভোট দিয়েছেন, কারা ভোট দিয়েছেন? এক্স জন লোক অখিল বাবুকে ভোট দিয়েছেন, তাদের মধ্যে যদি 20% লোক ভোট ছন্দা দেবীকে দিতেন, ভালো করে আরেকবার, অখিল বাবুকে যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 20% লোক যদি ছন্দা দেবীকে ভোট দিতেন, তাহলে কি পেলাম? এক্স জন লোক ভোট দিয়েছেন, তাদের 20% মানে এক্স এর 20% সমান হচ্ছে x/5, মানে x/5 জন ছন্দা দেবীকে ভোট দিয়েছেন। যদি, তাহলে দিয়েছেন মানে আমাকে সমীকরণ গঠন করতে হবে। তাহলে আগে ভোট ছিল yt, এবার বলছে 20% অখিল বাবুর ভোট যদি ছন্দা দেবীতে পড়তো, তার মানে x/5 যদি আরো ছন্দা দেবী ভোট পেতেন, তাহলে y প্লাস x/5, ছন্দা দেবীর ভোট কত হলো? y প্লাস x/5। 20% ভোট কেটে গেল কার কাছ থেকে? অখিল বাবুর কাছ থেকে। এই ভোটটা এখানে চলে গেল, এর ভিতরে এটা ছিল, ঠিক আছে, এরপরে এইটা চলে গেল, তাহলে কি হবে? অখিল বাবুর ভোট কি কমে যাবে? কত কমলো? x মাইনাস x/5, কারণ x/5 কার দিকে চলে গেল? ছন্দা দেবীর দিকে। তাহলে কত হলো? এখন অখিল বাবুর ভোট করে থাকলো 4x/5, আর ছন্দা দেবীর ভোট হলো y প্লাস x প্লাস 5। এটা যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার ভিডিওটা প্লে করবে, নিশ্চয়ই বুঝতে পারবে, না হলে অবশ্যই কমেন্টে আমাকে জানাও। এই যে আমরা আলাদা করে নিলাম, আমাকে শর্ত দিয়েছে, সেই শর্তটা আমরা আলাদা করলাম। কি আলাদা করলাম? অখিল বাবুর ভোট কত পড়লো আর ছন্দা দেবীর ভোট কত পড়লো সেটা আমরা আলাদা করে ফেলেছি। তাহলে এই বলেছে 20% ভোট এদিকে গেলে ছন্দা দেবী 19 ভোটে জিততেন, 19 ভোটে জিততে পারতেন। তাহলে কে জিতছে? ছন্দা দেবী। কখন জিতছে? যখন অখিল বাবুর ভোট কেটে চলে গেল ছন্দা দেবীতে। বোঝা গেল? অখিল বাবুর ভোট কেটে হয়তো আগের দিন বুঝেছে, এটা ভাববার জন্য বলছি। 20% লোক ছন্দা দেবীকে ভোট দিয়ে দিয়েছেন। তারপরে অখিল বাবুর যা ভোটার আছে, অখিল বাবু 19 ভোটে হেরে যাচ্ছেন কার কাছ থেকে? ছন্দা দেবীর। তাহলে কার ভোট বেশি আছে? ছন্দা দেবীর ভোট বেশি আছে। কার ভোট কম আছে? অখিল বাবুর ভোট কম আছে। তাহলে অখিল বাবুর সাথে ভোট যোগ করলে তবেই ছন্দা দেবীর ভোট সমান হবে। বুঝতে পারলাম কিনা দেখো। অখিল বাবুর ভোট এইটা এলো, 19 ভোটে জিততেন কে? ছন্দা দেবী। এই কন্ডিশনের পর 19 ভোটে জিতে ফেলতে পারতেন ছন্দা দেবী। তাহলে 19 ভোট কার কম আছে? অখিল বাবুর। অখিল বাবুকে দিয়ে দিলাম 19 ভোট, তাহলে ছন্দা দেবীর ভোট মান। এইবার তুমি এখান থেকে সিম্পল করে 1 নম্বর সমীকরণ ব্যবহার করে xy এর মানটা বার করতে পারবে। রবিতের আয়তকার মেজের দৈর্ঘ্যের আমাকে হিসাব, আমরা ধরে নিই যে দৈর্ঘ্য x আর প্রস্থ y, তাহলে ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে, এরপরে আমাকে কন্ডিশন কি দিয়েছে? দৈর্ঘ্য যদি 2 মিটার বৃদ্ধি করি তাহলে কত হলো? x প্লাস 2 মিটার। প্রস্থ বৃদ্ধি করলে কত হবে? y প্লাস 3 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? এটা আবার কি বলছে? আবার বলছে যে দৈর্ঘ্য 2 মিটার হ্রাস আর প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কত হবে? তাহলে দুটো ক্ষেত্রেই আমি ক্ষেত্রফল পেয়ে গেলাম। প্রথমত মেজের ক্ষেত্রফল কত? xy, পরের কন্ডিশনের ক্ষেত্রফল হচ্ছে এত, তারপরের কন্ডিশনের ক্ষেত্রফল হচ্ছে এত। এইবার প্রথম বলেছে যে এই যে বৃদ্ধি করছি, প্রথম বৃদ্ধিটা আমরা যেটা করছি, 1 নম্বর যে বৃদ্ধিটা হচ্ছে, এই বৃদ্ধির দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধির ফলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে 1 নম্বর সমীকরণ কি হবে? এই যে ক্ষেত্রফলটা হলো, এটা পরবর্তী ক্ষেত্রফল, বাড়ানোর পরে ক্ষেত্রফল, আর বৃদ্ধি পাচ্ছে কত? আগেকার ক্ষেত্রফল হচ্ছে xy, তার সাথে 75 বেড়ে যাচ্ছে। তার সাথে কত বৃদ্ধি পাচ্ছে? 75 বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল? এটা গেল 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর কি? 2 নম্বর সমীকরণ হচ্ছে ক্ষেত্রফল কত কত বাড়ছে? 15 বর্গমিটার বেড়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এটা তোমরা ক্যালকুলেশন করবে, সমাধান হয়ে যাবে। মেরির কাছে ধরে নিচ্ছে x টাকা আছে, ঈশানের কাছে আছে y টাকা। এবার বলেছে মেরি ঈশানকে বলছে তোমার টাকার 1/3 ভাগ আমাকে দাও। তোমার ঈশানের টাকার 1/3, মানে ঈশানের টাকা আছে y টাকা আছে, এর 1/3 টাকা সমান y/3 এত টাকা। মেরির কত আছে? x টাকা। ঈশানকে বললো তোমার যা আছে তার 1/3 ভাগ দাও,
তাহলে 1/3 ভাগ দিলে কত হবে y/3। তাহলে মেরির কাছে কত টাকা হয়ে গেল 200 টাকা। মেরির ছিল কত x, দিল কত y/3, দিয়ে হয়ে গেল 200। প্রথম সমীকরণ এটা 1 নম্বর সমীকরণ। এরপরে ঈশান মেরিকে বলছে যে তোমার অর্ধেক টাকা, মেরির অর্ধেক টাকা মানে আছে কত x, অর্ধেক কত 2, এই টাকা ঈশানকে দিলে ঈশানের আছে কত y, হয়ে দেওয়ার পরে হলো কত x/2, দিয়ে কত হবে এইটা ঈশানের কাছে কত হয়ে যাবে 200 টাকা। এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। তাহলে তোমরা এটা ক্যালকুলেশন করবে। আমরা ধরে নিই মেলায় গিয়েছে x জন আর দাদু মোট টাকা ভাগ করেছে y টাকা, মানে দাদুর মোট টাকা ছিল y টাকা ধরে নিলাম। এরপরে তাহলে মেলায় কজন ছিল x জন, দাদাকে ধরে মেলায় ছিল x জন। এবারে বলছি যে দুজন যদি কম থাকতো, তাহলে দুজন কম থাকলে প্রত্যেকের ভাগ 18 টাকা পেত। তাহলে আচ্ছা বন্ধু যদি x-2 হয় তাহলে মোট টাকা আছে y টাকা, প্রত্যেকে ভাগ হবে কত মোট টাকা বাই বন্ধুর সংখ্যা x-2। আরেকবার বন্ধুর সংখ্যা হচ্ছে x-2, দাদুর মোট টাকা হচ্ছে y টাকা, তাহলে প্রত্যেকের ভাগ কত হবে মোট টাকা বাই বন্ধুর সংখ্যা। এইটাই সমান আমাকে বলা আছে 18 টাকা। এটা হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর সমীকরণ কি বলছে, তিনজন বন্ধু যদি বেশি থাকতো তাহলে প্রত্যেকে ভাগ পেত কত y/x-3। এটা কত বলেছে 12। তাহলে দেখো এখানে y/x-2 সমান হচ্ছে 18, এখানে y/x-3 সমান হচ্ছে 12। তোমরা সমাধানটা একটু খেয়াল করলে বুঝতে পারবে। দেখো এখানে y বার করবে, y আর এখানে y দিয়ে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করে দেবে। 13 অঙ্কটা ধরি, 1 টাকার মুদ্রা ছিল xt আর 50 পয়সা ছিল y। প্রথমে বলেছে 1 টাকা এবং 50 পয়সার কয়েন মিলিয়ে মোট আছে 350 টাকা। তাহলে 1 টাকার xt কয়েন আছে কত টাকা হবে, তাহলে x গণিত 1 টাকা, আর 50 পয়সার কয়েন আছে কয়টি yটি, 50 পয়সা মানে হাফ পয়সা গণিত y মানে এত টাকা। তোমার এটা মোট কত হবে 150 বা a প্লাস, এটা গেল 1 নম্বর। আরেকবার xt 1 টাকার কয়েন আর yটি 8 আনার কয়েন বা হাফ পয়সা বা হাফ টাকার কয়েন, এখানে আমরা পেলাম হাফ ইনটু y এত টাকা, এই দুটো মিলিয়ে আছে 350 টাকা। বলছে এই থলি থেকে যদি 1/3 50 পয়সা বের করা হয়, 50 পয়সা আছে কত yটি, এর 1/3 মানে 1/3 বা y/3, এত সংখ্যক 50 পয়সা বের করে নেওয়া হলো। তাহলে কত সংখ্যক y/3 পড়ে থাকলো কত y/3 মানে 2y/3। এইটা এই থলিতে থাকলো আর y/3টা তুলে নিল, তুলে নিয়ে সমসংখ্যক 1 টাকার কয়েন ওই থলিতে রেখে দিল। তাহলে এত y/3 সংখ্যক 1 টাকার থলিতে রেখে দিলে কত হবে y/3 ইনটু 1, কেন এত টাকা হবে y/3 ইনটু 1 এত টাকা হবে। আর আগে কত ছিল x টাকা, x ইনটু 1 এত টাকা, x টি আগে 1 টাকার মুদ্রা আগে থেকেই ছিল, এখান থেকে y/3 তুলে নিয়ে সমসংখ্যক 1 টাকার মুদ্রা আবার এতে থলিতে রাখা হলো। তাহলে y/3 ইনটু 1 1 টাকার মুদ্রা, আবার আগে ছিল xt, তাহলে 1 টাকার মুদ্রা, আর 50 পয়সার কয়েন আছে 2y/3, তাহলে প্লাস হাফ ইনটু 2y/3। সেকেন্ড কন্ডিশন অনুযায়ী আমার থলিতে টাকা আছে এতটি, তাহলে এইটা সমান কত 400। তাহলে কত হচ্ছে a প্লাস y/3। এটা হয়ে গেল দ্বিতীয় নম্বর সমীকরণ। এই প্রথম সমীকরণ এইটা, দ্বিতীয় সমীকরণ এইটা, এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে x ও y এর মান বার করতে পারবে। এইভাবে আমাদের ধাপে ধাপে আবার আমরা আগামী পার্টে বাকি যে বক্তব্যগুলো আছে সেগুলো আমরা শেখার চেষ্টা করব। আর তোমাদের কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই ওয়েবসাইট ফলো করবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোথায় তোমরা বুঝতে পারছো না বা অসুবিধা হচ্ছে।